সবার সামনে পার্টিতে পরীক্ষিতের মাথায় ড্রিঙ্কস ঢাললো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরামকে জড়িয়ে তটিনী বলতে থাকে, আমাদের কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি আমরা, তাই না? এরপরে দেখা যাবে এদিকে এদিকে পরীক্ষিতকে বিভ্রান্ত দেখে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি হয়েছে পরীক্ষিত? তটিনী কি বললো তোমাকে এতটা এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? তখনই পরীক্ষিত বলে, আমি বুঝতে পারছি না যে তটিনী এটা কি করে বলতে পারে। তটিনী বলছে ওর দু সন্তানের বাবা হতে হবে, ওকে নিয়ে ওদের ফ্ল্যাটেই থাকতে হবে, ও আমাকে বিয়ে করতে বলছে, ও আমার সঙ্গে থাকতে রাজি। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। বিজিত বলতে থাকে, কি বলছো এসব? তটিনী এসব বলেছে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তবে কি তটিনী বুঝতে পারলো? ও ও তো বুঝতেই পারবে, কারণ এখন তো ওর যাওয়ার কোনো জায়গা নেই, তাই না? ওকে তো বুঝতেই হবে, তাই তাই তো ও বুঝতে পেরেছে। তখন এ কথা শুনে পরীক্ষিত বলে, আপনি এসব কি বলছেন? আমি আমি বিয়ে না করে দু সন্তানের বাবা হয়ে যাব? আমি ওকে বিয়ে করব? এটা আমি কখনোই করতে পারবো না। আমি কিছুতে এরকম কিছু চাই না। আমি শুধু টাকার জন্য অভিনয় করেছি, জাস্ট এইটুকুই, এর বাইরে তো আর কিছু নাই। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, বাড়াবাড়ি করো না পরীক্ষিত, যেটা করতে বলছি সেটা করো। তোমার যত টাকা প্রয়োজন, যত টাকা লাগে সবটা দেবো, কিন্তু একদম একদম আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবে না। এ কথা শুনে দেখা যাবে আড়াল থেকে বলরাম সবটাই দেখে ফেলে। আর এদিকে সৌরভ বলতে থাকে, পরীক্ষিত তুমি কিন্তু একদম একদম ঘাবড়ে যাবে না। তোমাকে তোমাকে সমস্ত কিছু মেনে নিতে হবে। তুমি শুধু তটিনীকে বদনাম করা অব্দি থাকবে। যখন সবকিছু হয়ে যাবে তখন এখান থেকে চলে যাবে, তখন কি আর তটিনী চাইলেও তোমাকে আটকাতে পারবে? এরপরে দেখা যাবে পরীক্ষিত বলে, তাই বলে কি দু বাচ্চার বাবা? এটা আমি মেনে নিতে পারছি না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, একদম বাড়াবাড়ি করবে না। তুমি যদি আমাদের কথা না শোনো তবে তো বুঝতেই পারছো কি হতে পারে। তখনই পরীক্ষিত ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন, যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু কিন্তু প্লিজ আমাকে এমন ভাবে দোষারোপ করাবেন না যাতে করে সবাই আমাদেরকে আঙুল তুলে বলে যে একজন বিবাহিতা মেয়ে আর তার দুটো সন্তান সহ বিয়ে করেছি আমি। আমি বিয়েটা কিন্তু করতে পারবো না। রিং সেরিমনি অবধি অবধি ঠিক আছে, বিয়ে অবধি কিন্তু কিছুতেই গড়াতে যাব না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, সে অবধি গড়াবেই না। রিং সেরিমনির পরেই দেখো না কি হয়, কোর্টে গিয়ে সমস্ত বাজিমাত করে দেব আমরা, তখনই সমস্ত কিছু বাজিমাত হয়ে যাবে। এদিকে দেখা যায় বলরাম বলতে থাকে, গাধা গাধা কোথাকার, এরা তো ভাবছে তটিনী গাঙ্গুলি হয়তোবা সত্যি সত্যি পরীক্ষিতকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু ওরা তো জানে না যে তটিনীকে প্ল্যান দিচ্ছে পরশুরাম, স্বয়ং পরশুরাম সঙ্গে থেকে তটিনীকে এসব কিছু করতে বলছে। ওরা সত্যি সত্যি মাথা মোটা এক একটা। এরপরে দেখা যাবে পরশুরাম ফোন করে বলতে থাকে, কি ব্যাপার বস, ওদিকে কি খবর? তখনই বলরাম বলে, খবর পুরো জমজমাট। এদিকে পরীক্ষিত তো পুরো পুরো ঘাবড়ে গেছে। ও বলছে যে ও দো সন্তান সহ কিছুতেই মেনে নিতে পারবে না। তখনই দেখা যায় তো এ কথা শুনে তটিনী বলতে থাকে, সত্যি একদম ঘাবড়ে দিয়েছি, আর বাজিমাতটা তো করবো রিং সেরিমনি পার্টিতে গিয়ে। এরপরে বলরাম বলে, সত্যি তোর বউ যা দিয়েছে না ওকে, যা যা গোল দিয়েছে, এবার এবার তো পরীক্ষিত পুরো পুরো একবার চুপসে যাবে। তখনই তটিনী বলে, আপনার আপনার বন্ধু ছিল বলে তো পেরেছি, না হলে কি পারতাম বলুন? তখনই তটিনীকে বলরাম বলে, সত্যি আপনি নাচটাও যেমন করেন, আপনি অভিনয়টাও কিন্তু ঠিক তেমনই করেন। তখনই বলরামকে বলরামকে পরশুরাম বলে, তুইও তো অভিনয় করেছিলি? তখনই বলরাম বলে, হ্যাঁ, ওই যে রামায়ণে মৃত সৈনিকের পাঠ, এই বলেই হাসতে থাকে সবাই। এরপরে ফোন কেটে দিলে শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী খেলাটা কিন্তু এবার তোমার। এদিকে দেখা যাবে নন্দিনী বাড়িতে সবার সামনে চিৎকার করে বলতে থাকে, তটিনী এসব কি করছে মা? তোমার মেয়ে এটা কেন করছে? এটাও কিভাবে করতে পারে? আমি বুঝতে পারছি না। ও বুঝতে পারছে না যে খেলাটা অন্যদিকে ঘুরে যাবে। ও যে বুঝতে পারছে না যে ওকে ওকে জেলে পাঠাবে। ওরা ওরা প্ল্যান করে ওকে পরীক্ষিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, আর সেটাকে ও ভাবছে যে পরীক্ষিত ওকে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু পরীক্ষিত যে ওকে ভালোবাসে না মা। পরীক্ষিতকে ও ভালোবাসার কথা বলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছে। ও বুঝতে পারছে না যে ও কি কি আগুন নিয়ে খেলা করছে। ও জানে না যে ও কি ভুল করছে। এই ভুলের কারণে ওর কত বড় মাসুল দিতে হবে। তখনই এ কথা শুনে দেখা যাবে ত্রিপর্ণা বলে, তুই কেন বাড়াবাড়ি করছিস? কেন বাড়াবাড়ি করছিস? ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও বুঝতে পেরেছে যে ওর স্বামী আর ফিরবে না। তাই তো বয়সী আর কত হয়েছে, ওকে তো একটা জিনিস নিয়ে বাঁচতে হবে, তাই না? ওকে তো কোনো একটা কিছু করে খেতে হবে। এভাবে তো আর শুধু বসে থাকলেই আর হবে না, তাই না? এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না, তবে কি ও আমাকে কুহারান হারিয়ে দেবে? ওকে চাইছে? তখনই আয়ুষী বলে, আমি বিশ্বাস করতে পারছি না ছোটদি ভাই এমনটা করতে পারে। আমি কিছুতেই বিশ্বাস করি না ছোটদি ভাই এটা কিছুতেই করতে পারে না। তখন এই কথা শুনে
দেখা যাবে নন্দিনী বলে, তুই বুঝতে পারছিস না আয়ুষী, তুই এই দেখ এসএমএসটা দেখ, ও আমাকে কার্ড পাঠিয়েছে, ও বলছে ও নাকি রিং সেরিমনি করবে আর সেখানে নেমন্তন্ন করেছে আমাদের পুরো পরিবারকে। ও এটা কি করে করতে পারে? ও জানে না যে ওকে ফাঁসানোর জন্য এই নোংরা নাটকটা খেলে চালছে ওরা। এই চালটা চেলে ওকে বদনাম করতে চাইছে, কেসটা পুরো হেরে যাবে, ও জেল খাটবে, ওকে জেলে পাঠানো হবে। মা, তোমার মেয়ে আগুন নিয়ে খেলা করছে, ও বুঝতে পারছে না যে ও কি করছে। তখনই এ কথা শুনে দীপালি বলে, আমি কি ফোনে কথা বলবো ওর সঙ্গে, ও থেকে জানার চেষ্টা করব। তখনই নন্দিনী বলে, কথা তো অবশ্যই বলতে হবে। ও এমনটা কেন করছে সেটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? জানতে তো হবে যে ও এভাবে সদ্য বিধবা একটি মেয়ে কি করে অন্য একটি ছেলের সঙ্গে থাকার কথা ভাবতে পারে। ওরা সবাই তো ওর দিকে আঙুল তুলে বলবে যে সবটা যে অ্যালিগেশন আনা হয়েছে ওর বিরুদ্ধে সমস্ত কিছুই সত্যি। ও পরীক্ষিতের সঙ্গে সম্পর্কের জন্য ওর স্বামীকে নিজের হাতে খুন করেছে। ও কি বুঝতে পারছে না সেটা? ওকে কি সবকিছু বুঝিয়ে বলতে হবে? তখনই আয়ুষী বলে, আমি বুঝতে পারছি না যে ছর্দি ভাই এটা করতে পারে, কারণ ছর্দি ভাইকে আমার পুরোপুরি বিশ্বাস আছে। ছর্দি ভাই যে এতটা নিচে নামতে পারে আমার কোনো ধারণাই ছিল না। তখনই নন্দিনী বলে, আমিও জানতাম যে আমার বোনের নীলদারটা অনেক শক্ত, ও কিছুতেই এত কিছু মেনে নেবে না, কিছুতেই ও পরীক্ষিতকে মানতে রাজি হবে না। কিন্তু এখন তো আমি দেখছি পুরো উল্টো, ও তো নিজেই পরীক্ষিতের সঙ্গে থাকার জন্য ও নিজে পরীক্ষিতের সঙ্গে কথা বলেছে, ও রিং সেরিমনি করছে। এদিকে দেখা যাবে তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে থাকলে তখনই তটিনীর ফোন বেজে ওঠে। তটিনী বলে, এই তো খেলা শুরু হয়ে গেছে, দিদি ফোন করেছে। এরপরে দেখা যাবে তটিনী ফোন ধরতেই নন্দিনী বলতে থাকে, কি করছিস এসব? তুই বুঝতে পারছিস তুই কতটা তলিয়ে যাচ্ছিস? তখনই তটিনী বলে, কি করব দিদি, বল, আমার আর করার কিছু আছে? আমি যদি ওখানে এখন পরীক্ষিতকে সঙ্গ না দিই, ওর সঙ্গে যদি থাকতে না পারি, তবে আমার তো তবে আমার তো কিছুই থাকবে না, আমার বাচ্চাগুলোর কি হবে? তখনই নন্দিনী বলে, তুই বুঝতে পারছিস না, তোকে তোকে ফাঁসানো হচ্ছে, তোকে জেলে পাঠিয়ে দেবে। তুই কি জেল খাটতে রাজি আছিস বল? তখনই তটিনী বলে, আমি কি করব, আমার করার কিছু নেই এখন। এখন আমার এটুকু ছাড়া আর কোনো রকম কোনো পরিস্থিতিই নেই। তখনই দীপালি ফোন ধরে বলতে থাকে, আমার ঘৃণা হচ্ছে তোর প্রতি, আমি বুঝতে পারছি না যে তুই এতটা নিচে কি করে নামতে পারিস। বাচ্চাগুলোর কথা অন্তত ভাব, তুই ওই ছেলেটাকে কি করে মেনে নিতে পারিস? ওই ছেলেটা তোকে তোকে ভুল বোঝাচ্ছে। ও হয়তোবা বলছে যে ও তোর বাচ্চাদের দায়িত্ব নেবে, কিন্তু আমি জানি ওই ছেলেটা কিছুতেই তোর বাচ্চাদের দায়িত্ব নেবে না, তোর দায়িত্ব অব্দি নেবে না। ও শুধুমাত্র তোকে ফাঁসানোর জন্য, কিছু প্রমাণ জোগাড় করার জন্যই তোর সঙ্গে এভাবে ওভার অ্যাক্টিং করছে। তুই বুঝতে পারছিস না তটিনী? তখনই তটিনী বলে, কি করব মা, আমি তো ওকে ছাড়া থাকতে পারছি না। আমি যে পরীক্ষিতকে খুব ভালোবেসে ফেলেছি, ওকে তো আমি কিছুতেই ভুলতে পারছি না। তাই আমি ডিসিশন নিয়েছি আমি ওর সঙ্গেই থাকবো। তোমরা বরং চলে এসো, সবাই মিলে আমাদের আমাদের রিং সেরিমনিতে চলে এসো, ঠিক আছে? এই বলে ফোনটা কেটে দেয় তটিনী। তখনই দীপালি বলে, আমি বুঝতে পারছি না ওকে আমি কি করে বোঝাবো। ফোনটা কেটে দিল আর ও বলছে, রিং সেরিমনিতে আমরা সবাই যেন উপস্থিত থাকি, সবাই যেন ওখানে যায়। তখনই এ কথা শুনে দেখা যাবে এদিকে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি এবার খেলাটা জমে যাবে, খেলাটা জমে উঠেছে। তখনই পরশুরাম বলে, আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, এই কথাটা যেন কেউ না জানে যে তোমার এই স্বামী জীবিত আছে। যদি জেনে যায় তবে তো খেলাটাই ঘুরে যাবে, কারণ এখনো খেলা অনেক বাকি। এখনো তো গেমটা শুরু হয়েছে কেবল মাত্র, এখনো তো শেষ হয়নি, তাই না? আমাকে একটু সময় দাও, আমি সমস্ত কিছু শেষ করব। এখনো তো দুটো বুলেট আছে, সেই দু দুটো বুলেট তো জায়গা মতো ভরতে হবে, তাই না? এই কথা শুনে তটিনী বলে, কি বলছো এসব? দু দুটো বুলেট মানে? তখনই পরশুরাম বলে, হ্যাঁ, আমার পিঠে তিনটে বুলেট বিঁধে ছিল, তার মধ্যে একটা আমি বিজেত লাহিড়ীর পিঠে বিঁধে দিয়েছি, আরো আছে, অবশিষ্ট আছে দু দুটো। ওই দু দুটো তো আমাকে জায়গা মতো দিতে হবে, তাই না? একটা পাবে সৌরভ আর একটা পাবে ওই কর্ণ চ্যাটার্জি। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। এরপরে পরশুরাম বলে, তুমি তো সবটা বুঝেছো, তাই না তটিনী? কালকে পার্টিতে গিয়ে কি করতে হবে তোমাকে? একদম তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে, কোনো রকম কোনো ছাড় দেবে না। এরপরে দেখা যাবে পরদিন সকালবেলায় সবাই মিলে পার্টিতে চলে আসে। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি পরীক্ষিতকে বলে, তোমার কি মনে হচ্ছে তটিনী আসবে তো? তখনই পরীক্ষিত বলে, অবশ্যই অবশ্যই, ও নিজে বলেছে ও আমার সঙ্গে রিং সেরিমনি করতে রাজি, তাই ও অবশ্যই অবশ্যই আসবে। তখনই দেখা যাবে বাবিন বলতে থাকে, আমার মনে হচ্ছে কোনো একটা ঘাবলা আছে। তাছাড়া তটিনী এত সহজে কি করে রাজি হতে পারে? ওকে সত্যি আমি বিশ্বাস করতে পারি না, ওর প্রতি বিশ্বাসটা আমার উঠে গেছে। এ কথা শুনে
কর্ণ চ্যাটার্জি বলে, এতটা অবিশ্বাস করার কোনো প্রয়োজন নেই বাবিন, আমার বিশ্বাস তটিনী নিজের ভুলটা বুঝতে পেরেছে বলে বলে পরীক্ষিতকে বলেছে ও পরীক্ষিতের সঙ্গে থাকতে চায়। এদিকে দেখা যাবে আরাধ্যা মনে মনে বলতে থাকে, আমি আমার ছোট্টি ভাইকে খুব ভালো করে চিনি, আমার ছোট্টি ভাই কোনো একটা চাল অবশ্যই চালবে, তার কারণে ও এখানে এসেছে, কারণ আমার ছোট্টি ভাই কিছুতেই এদের মতো নোংরা জঘন্য লোকদের সঙ্গে হাত মিলাতে পারে না। এরপরে দেখা যাবে রিক্সা করে পার্টিতে আসে তটিনী, লাট্টু ও পিকু। এরপরে তটিনীকে লাট্টু পিকু বলতে থাকে, মাম্মি এখানে আমরা কেন এলাম? তখনই তটিনী বলে, এখানে এসেছি একটা দরকার আছে বাবা, এখানে আমরা একটা পার্টিতে এসেছি। এই বলে দেখা যাবে তটিনী পান চিবোতে থাকে। তখনই পিকু বলে, মাম্মি তুমি তো এভাবে পান খাও না, তবে আজকে এভাবে পান খাচ্ছ কেন? তখনই তটিনী বলে, একজনকে শিক্ষা দিতে হবে মা, একজনকে শায়েস্তা করতে হবে, তার কারণেই তো এই সাজটা দিয়েছি আমি। বুঝতে পারবে না তোমরা ভেতরে চলো, তারপরে সমস্ত কিছু বুঝতে পারবে। এরপরে দেখা যাবে এই বলে লাট্টু পেকুকে নিয়ে তটিনী ভেতরে যায়। এরপরে দেখা যাবে সবাইকে এমন ভাবে ব্যবহার করে সবার সঙ্গে, সবাই অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে। তখনই লাট্টু বলে, মাম্মি সবকিছু ঠিকঠাক থাকবে তো? তখনই তটিনী বলে, অবশ্যই বাবা, অবশ্যই ঠিকঠাক থাকতেই হবে, সবাইকে বুঝিয়ে দিতে হবে তো তটিনী গাঙ্গুলি কি জিনিস। এরপরে দেখা যাবে তটিনীর সামনে এসে দাঁড়ায় দীপালি। দীপালি বলতে থাকে, ছি তটিনী, তোকে দেখে আমি অবাক হচ্ছি, তুই যে এভাবে নির্লজ্জ বেহাইয়ার মতো পার্টিতে আসবে আমি ভাবতে পারিনি, কিন্তু তুই এখানে এসেছিস কিন্তু তুই এই সাজটা কেন কেন দিয়েছিস? তুই তো এখানে রিং সেরিমনি করতে এসেছিস তাই না? তবে কেন এভাবে আটপৌরে শাড়ি পরে, মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা, এগুলো দিয়ে তুই কি বোঝাতে চাইছিস? এখানে তুই কি চাইছিস বলতো? তখনই তটিনী বলে, আমি আমি বুঝতে পারছি না মা, তোমরা কেন কেন আমার সঙ্গে এভাবে ব্যবহার করছো? আমার যেটা যেটা ইচ্ছে আমি সেটা করেছি, আমি এখানে এসেছি, আমি আমি তো তাই না, তাই আমি এভাবে সেজে এসেছি। তখনই দেখা যাবে প্রাচী বলতে থাকে, ছোটদি ভাই তুই বুঝতে পারছিস না, তুই আগুন নিয়ে খেলা করছিস। তখনই নন্দিনী বলে, তুই যে ডিসিশনটা নিয়েছিস, তোর বাচ্চাগুলোর কি হবে? তোর বাচ্চাগুলো কি শিখবে? আর ওদেরকে এখানে কেন নিয়ে এসেছিস তুই? তখনই তখনই ভূমিকা বলে, আমি আমি একটা কথা বিশ্বাস করি যে তুমি এরকম কাজ কখনো করতে পারো না। এখন যদি কেউ গলা ভর্তি গঙ্গা জলে নামিয়ে বলে যে তটিনী গাঙ্গুলি নিজে পরীক্ষিতের সঙ্গে রিং সেরিমনি করতে রাজি হয়েছে, ও রিং সেরিমনি করবে, তবেও আমি বলবো এটা অসম্ভব, এটা কখনো সম্ভব না। তখনই তটিনী বলে, হ্যাঁ বৌমনি, এটাই সত্যি। তখনই ত্রিপর্ণা এসে বলতে থাকে, অনেক কথা হয়েছে ভূমিকা, একটু কথা কম বলো, তোমার কথাগুলো সত্যি নেওয়া যায় না। এরপরে তটিনীকে বলতে থাকে, তটিনী তোকে তো বেশ দেখছি, সে বেশ ভালোই লাগছে, চল ওদিকে তোকে ডাকছে। এরপরে দেখা যাবে পরীক্ষিত কর্ণ চ্যাটার্জির সঙ্গে কথা বলছে। ঠিক তখনই ত্রিপর্ণা তটিনীকে নিয়ে এসে বলতে থাকে, পরীক্ষিত দেখো কে এসেছে। এরপরে তটিনীকে দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই পরীক্ষিত বলে, কি ব্যাপার তটিনী, তুমি এভাবে কেন সেজে এসেছো? এভাবে কেন সাজলে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আচ্ছা তটিনী, তুমি তো তুমি তো পার্টিতে একটা গাউন বা অন্য কিছু পরে আসতে পারতে তাই না? এভাবে কেন কেন সেজে এসেছো তুমি? সত্যি তোমাকে দেখে আমি অবাক হচ্ছি, এভাবে সাজার তো কোনো কারণ থাকতে পারে না। তখনই পরীক্ষিত বলে, আচ্ছা তটিনী, তুমি এখানে এভাবে কেন সেজে এসেছো? আজকে তো আমাদের রিং সেরিমনি তাই না? তুমি তো গাউন পরে সুন্দর করে সেজে কিংবা একটা লেহেঙ্গা পরে আসতে পারতে। তখনই তটিনী বলে, কেন? আমি তো তাই না, ওদের মতো সেজে আসবো না তো কাদের মতো সেজে আসবো বলো? তুমি তো জেনে বুঝে আমাকে বিয়ে করতে চাইছো। এদিকে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, অবশ্যই কিছু একটা ঘটবে, চোদ্দি ভাই কোনো একটা প্ল্যান নিয়ে এসেছে আমার বিশ্বাসে। পরে কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী তুমি এখানে ওদেরকে কেন নিয়ে এসেছো? বাচ্চাদেরকে আনার কি কোনো প্রয়োজন ছিল? তখনই তটিনী বলে, অবশ্যই কেন প্রয়োজন থাকবে না, অবশ্যই তো থাকতেই হবে। এ বলে পান চেবোতে থাকে আর বলতে থাকে, ওরা ওরা ওদের বাবাকে দেখে নেবে না? ওদের নতুন বাবা হবে, পরীক্ষিত স্যার ওদের বাবা হতে চায়, তবে তবে কি ওরা দেখে নেবে না যে ওদের বাবা আসলে ওদের কতটা ভালোবাসে? তখনই লাট্টুপিকু অবাক হয়ে তটিনীকে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, মাম্মি এসব কি করছে? মাম্মির কথাগুলো আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে পরীক্ষিত বলতে থাকে, তটিনী এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমি বুঝতে পারছি না তুমি এরকম করে কেন সবার সামনে সিনক্রেট করছো। এরপরে দেখা যাবে পরীক্ষিতকে নিচে বসিয়ে সবার সামনে পরীক্ষিতের মাথায় ড্রিঙ্কস ঢালে তটিনী। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই ঝাড়ু দিয়ে পরীক্ষিতকে পেটাতে থাকে আর বলতে থাকে, আমাকে আমাকে বিয়ে করবি, আমার সন্তানদের বাবা হবি, তোর এত বড় সাহস, এত এত ইচ্ছে, তোর ইচ্ছে পূরণ করব আজকে আমি। এই বলেই তটিনী ঝাড়ু দিয়ে পেটাতে থাকে আর বলতে থাকে, আর কখনো আমার বাড়িতে আসার কথা মাথাতেও আনার চেষ্টা করবি না। আমার বাড়িতে যদি আর কখনো এসেছিস তবে
সেদিনই হবে তোর শেষ দিন, এই কথাটা মাথায় রাখিস। তটিনী গাঙ্গুলি একজনের ছিল, একজনেরই থাকবে। তটিনী গাঙ্গুলি শুধুমাত্র শিবপ্রসাদ গাঙ্গুলিকেই ভালোবাসে, এছাড়া এছাড়া আর কখনো অন্য কোনো পুরুষের স্পর্শের কথা তটিনী গাঙ্গুলি ভাবতেও পারে না।